আজকের প্রসঙ্গ, জাপানি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছে। এই যে যতটুকু কথাটা বললাম, তাদেরকে কিছুই বোঝা গেল না। আমার রিয়াকশন হয়েছে, ধারণা হয়েছে ঘটনাটা 1 তারিখের, আজকে 4 তারিখ। আমার ধারণা হয়েছে সমাজের রিয়াকশন খুবই কম, মিডিয়াতেই নাই। মন্ত্রীরাও অনেকে, তারেক রহমান একবারে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী থেকে শুরু করে অন্তত 5-7টা মন্ত্রী উপদেষ্টা নিয়ে বসছে। কারা আসছিল আসলে? সরকারি প্রতিনিধি দল বলতে বলা হচ্ছে সংসদীয় দলের একটা ভাইস প্রেসিডেন্ট। কথার মানে বুঝলাম না, ইকুইভ্যালেন্ট টু আমাদের সিস্টেম না। তার নেতৃত্বে একটা দল এসছে। দলের মধ্যে আবার প্রধান লোকটাকে জাইকার প্রেসিডেন্ট। জাইকা কি? জাইকা যদি ইউএসএইড বুঝে থাকেন, প্রতিটা দেশের দাতা দেশের, যারা নিজেদেরকে দাতা মনে করে, দাতা দেশের একটা সরকারি মিনিস্ট্রির মতন একটা পার্ট থাকে, তার মন্ত্রীও থাকে। ইউএসএইড যেমন, ইউকে এইড আজকাল বানাইছে, আগে অন্য কিছু নাম ছিল, হোয়াটএভার। এরকম শব্দশ্রী একটা করে এইড, যার নাম শেষে এইড লেখা আছে। তো জাপানেদের এইডটার নাম হলো জাইকা। সো জাইকার প্রেসিডেন্ট আছে ওটার ভিতরে। এরকম একটা বিরাট দল আসে। বিরাট বললাম কেন? জাইকার প্রেসিডেন্ট আসাটা ছোটখাটো কথা না, এখনকার দিনে এত জিনিসটার গুরুত্ব নেই। জিয়া রহমান আমলে যদি হিসেব করেন, জাইকা মানে জাপান এইড, কম সুদের ঋণ, ইনফ্রাস্ট্রাকচার লোন দেওয়ার ক্ষেত্রে তারা ওয়ার্ল্ড ব্যাংকের পাশাপাশি ছিল তারা। ফলে বুঝতে পারতেছেন জায়গার গুরুত্ব অনেক বেশি ছিল। কিন্তু এই যে ভাগ করলাম কেন, সে কাল আর একাল বলে ভাগ করলাম এই জন্য, একালের জায়গা শুধু জায়গা না, খোদ জাপান, একালের জাপান সরাসরি আমেরিকান প্রেসিডেন্টের বগলে চলে এমন একটা লোক, এখন লিটারেলি বগলে চলে। এমনকি এই যে বাইডেনের আমলে তো আমি বলেছি বহুবার যে আমেরিকানদের এইড দেওয়ার মতন, কম সুদের ঋণ দেওয়ার মতন মুরুদ না, এটা শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম গ্লোবাল নেতা সেই হতে পারে বা হওয়ার লক্ষণ হলো যে সে আর দেশকে ঋণ দিতে পারে কিনা, কম সুদের ঋণ। কম সুদের ঋণ এটা নিয়ে অনেকে কনফিউজ করে। কম সুদের ঋণ আমি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলি নাই। আমেরিকান বিজনেসম্যানরা অর্থ নিয়ে সেখানে বিনিয়োগ করে একটা কোম্পানি বলছে, ওটার কথা বলি নাই। আমি বলেছি সরকার কম সুদের লোন কটা দিতে পারে, দেওয়ার মুরুদ হয়েছে কিনা, বা ছিল এখন নাই, এরকম হয়ে গেছে কিনা। কম সুদের লোন দেওয়ার মুরুদ থাকলেই এইড দেওয়া যায়, যেটা এখন আমেরিকানদের প্রায় শূন্য। এমনই শূন্যের শূন্য যে ইউএস এইডটাই ট্রাম্প এসে বন্ধ করে দিচ্ছে। এটা দেখে বুঝতে পারেন আপনি। আর ততই বাইডেনের মতন প্রেসিডেন্টও তার আমলে জাপানের প্রাইম মিনিস্টারকে বগলে নিয়ে বাংলাদেশে ঘুরে বা আশপাশে যেখানে আসে ওখানে ঘুরে। কথাটা তো বলে এই টাকা দে, ব্যাপারটা হলো এরকম আর কি। মানে আমি তো দিতে পারবো, তুই দে। এখনকার জাপান হলো এই বগলে চলা লোক। ওকে, আমার কথা এখানেও শেষ হয় না, আরো আছে। ওবামা আমলটা শেষ হয়েছে 16 সালে, 8 বছর, 2বারের প্রেসিডেন্ট। ওবামা আমলটা শেষ হয়েছে 16 সালে। শেষের 16 সালের দিকে চরমভাবে স্পষ্ট হয়ে গেছিল যে চায়না আসতেছে। চায়না যে নেক্সট এই যে ধার দেওয়ার নেতা, গ্লোবাল ইকোনমিক লিডার, অন্তত এটা ওবামা নিজেই দেখে গেছে। প্রথমবারের ওবামা, শুরুর দিকের ওবামা, উনি এটা নিয়ে উল্টা চীনের কাছে গিয়ে, ভাই তুই বড় হইতেছস, আমার কিছু ব্যবসা ছাড় দে, এই স্টাইলে উনি ডিল করে গেছেন চায়নাকে। ওটাই শেষ। 17 সাল থেকে প্রথমবারের ট্রাম্প আসা, আর তখন থেকে পুরো জিনিসটা উল্টে গেছে। আর ওই প্রথমবারের ট্রাম্পের পরে আসছিল বাইডেন আমলে এসে এই যে জাপানকে সাথে নিয়ে ঘুরতেছিল, এই টেন্ডেন্সিটা শুরু হয়েছিল, যেহেতু তার লোন দেওয়ার মতন টেকা নেই। কথা এখানে শেষ না, আরো বড় বড় কথা আছে। ততই ওবামা আমলের শেষের দিকে এই যে ইন্দো প্যাসিফিক বলে জিনিসটা, ইন্দো প্যাসিফিক জিনিসটার প্রিলুড, আগমনী বার্তাটা দাঁড় করায় দিয়ে গেছিল বাইডেন, এই ওবামা আমলে ওটার নাম ছিল পিভট। পিভট মানে আমরা ওটা দাড়িপাল্লা টানেন,
ধরেন হাতে, তাহলে ঠিক যেই জায়গায় দেখবেন এটা একটা লোহা আছে, যার উপরে এই দিকেরটা আর এদিকেরটা দুই পাল্লাটা যে দুদিকে টাঙানো আছে, তা একটা খাড়া লোহার উপরে খুব চিকন জায়গাতে দাঁড়ানো আছে, ওই জায়গাটার নাম হলো পিভট, শার্প একটা চোখা জায়গা, যার উপরে ভরসা করে দুই দিকের হাতলটা, দুই দিকের পাল্লাটা ঝুলানো আছে, ওটাকে বলে পিভট। পিভট যে ঠিক করে কে কোন দিকে থাকবে, ব্যালেন্সটা কি করে করবে। সো আমেরিকানরা পিভট হইতে চায়, এই আইডিয়া নিয়ে আসছিল ওবামা। এই তার ধারণা ছিল যে সে যদি এই যে ইস্ট এশিয়া, যেটা এখন পুরোটাই আসিয়ান দেশ হয়েছে, এটাও ইস্ট এশিয়া, ইস্ট এশিয়াতে সে গেলেই ওইসব দেশগুলা, এই যে আসিয়ান 10টা দেশই নিরাপত্তার স্বার্থে আমেরিকাকে একদম জাপটায় ধরবে, এই ছিল তার আইডিয়া। ফলে সে অস্ট্রেলিয়াতে একটা নতুন সামরিক ঘাঁটি বানিয়েছিল ওবামা, 2016 সালে এটা উদ্বোধন করে দিয়ে যায় সে ওই আইডিয়া থেকে। তখনই সে এই জিনিসটাকে আমেরিকান পিভোটাল রোল বলতো, নির্ধারক ভূমিকা। ঘটনা হচ্ছে যে উল্টাটা, এই দেশগুলা সবাই বুঝে যে আমার চীনকে দরকার ইকোনমিক কারণে, আমার যত চীনের সাথে সংঘাত থাক না কেন, ভয় থাক না কেন, অর্থনৈতিক সম্পর্ক গড়াটা, তার থেকে লোন নিয়ে নিজের ব্যবসা চালানোটা বন্ধ করবো না। ফলে এটা কোনো কাজ হয় না। যখন পিভট ফেল করে তখনই এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক জিনিসটা আসছে। এটার মানে কি? এটার মানে হলো যেসব দেশ, আমাদের মতন দেশ, বাংলাদেশের মতন দেশ, যারা চীন থেকে লোন আনছে, তাদেরকে থাবড়া দিয়ে বলতে হয় এটা ফেল, চীন থেকে লোন নিতে পারবি না। ওই যে আম কুড়ানোর কথা বলতেছি। তো এই জায়গায় আমেরিকানদের রোলটা ছিল থাবড়া দিয়ে ফালাই দেওয়া, কেউ চীন থেকে লোন অর্থ নিতে পারবি না। আজকে ওটা 16 সালের ঘটনা, আজকে 10 বছর হয়ে গেছে, 26। সেই থেকে এখন পর্যন্ত এই খালি এসে সবাই মেনে নিচ্ছে। এই যে প্রশ্নটা যে আমরা চীন থেকে লোন না নিলে কম সুদের লোনটা কোথেকে পাবো, অবকাঠামো গড়ার লোনটা কোথেকে পাবো, ফলে এটা কোনো কাজ করে নাই। তাহলে গত গল্পটা জাপানের প্রসঙ্গে বলতে গিয়ে বলছি কেন? বলছি এই জন্য, জাপান হলো আমেরিকান নেক্সট বা সেকেন্ড, যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সবচেয়ে বড় হাতিয়ার আমেরিকার পক্ষে, আমেরিকান গ্রুপের। এখন সে আসছে বাংলাদেশে, সেই সময়কার কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো ধরতে, যখন অলরেডি আমরা পুরো ইন্দো প্যাসিফিক, পুরো ওয়েস্ট আমেরিকান নেতৃত্বের কোনো ঋণ পাবো না, নিব না। আমরা নতুন করে এখন চীনের সাথে সম্পর্ক করার দিকে চলে গেছি। এই দিকে এখন জাপান ছুটে আসছে কেন? সেটার উত্তর হলো যে ইউনূস সাহেব চেষ্টা করে গেছেন, উনিও চেষ্টা করে গেছেন ইন্দো প্যাসিফিকের নাম দিয়ে আমরা যেন চীনের কাছে না, বিরুদ্ধে চীনের কাছে যেন না যাই। সেই জন্য উনি যাওয়ার আগেই জাপানের সাথে কথা বলে গেছিলেন। আমাদের এয়ারপোর্টে যে 3rd টার্মিনালটা, এটা জাপানিদেরকে দিয়ে বানানো হয়েছিল আসিনা বলে, কিন্তু উদ্বোধন করা যায়নি, টাকাও দেওয়া হয়নি। ওইটা যেন আমরা জাপানকে আবার পরিচালনার জন্য দিয়ে দিই, এই চুক্তিটা করে দেওয়া গেছে, বিনিময়ে $1 বিলিয়ন আমাদেরকে ধার দিবে। এই ব্যবস্থাটা ইউনূস সাহেব ক্ষমতা ছাড়ার পরে জাপান গিয়ে নেগোশিয়েট করে দিয়ে আসছে। এইটা সে তারেকের কাছে একটা বিরাট পরিকল্পনার লোক হিসেবে হাজির করেছে জাপানকে। এখন জাপানিজরা আসছে বলে এবার দেও আমাকে, আমরা তো অনেক দিচ্ছি। আমি এখন খুব পরিষ্কার করে প্রধানমন্ত্রী তারেককে সাবধান করছি, তার সকল উপদেষ্টা সহ, জাপান থেকে সাবধান। কেন এত স্পেসিফিক বলছি? কেন বলছি? এই জন্য জাপান সর্বশেষ যা করে গেছে 17 সাল থেকে, সেটা হলো শুধু ইন্দো প্যাসিফিক না, সেটা ইন্ডিয়ান দালালের ভূমিকা নেমে গেছে। কিভাবে? পরের শব্দটা শুনলে আপনারা আর একটু আটকে উঠবেন। ইন্ডিয়া বাংলাদেশ থেকে করিডোর নিতে চায়, এই করিডোরের নামে 2 জায়গা দিয়ে ঢুকছে তারা, ওদিকে মিজোরাম, আসাম, ওসব জায়গা দিয়ে 2টো দিক থেকে তারা বাংলাদেশে ঢুকবে। একটা হলো শেরপুর বুঝছেন নিশ্চয়, ওই যে যেটা এই হাদির খুনিরা যেদিক দিয়ে পলাইছে বলে গল্পটা হয়েছিল, ওই রোড। এই রোডটা এসে হিলি দিয়ে বাইরে হয়ে যাবে, হিলি বাংলাদেশ, হিলি দিয়ে তারা ইন্ডিয়া ঢুকবে।
ওখানে আরেক একটা রোড বানানোর পরিকল্পনা। এইটাই আমাদের হাটিকুমরুল, আমাদের যমুনা নদীর পর থেকে যে রাস্তাটা, এটাকে 4 লেন করার যে আওয়াজ শুনছিলেন কাদেরের আমলে, ওইটা হলো অ্যাকচুয়ালি জাপানিজদের এই করিডোর প্রজেক্ট। জাপানিজদেরকে দিয়ে করানোর উদ্দেশ্য দুইটা, একটা হলো যে ইন্ডিয়ার মুরদ নেই, এটা কোনো বিনিয়োগ দিতে পারে, সো এটা জাপানকে দিয়ে করাবে। আর জাপান এটা ভান করবে যেটা বাংলাদেশের ভিতরে এটা তাদের জয়েন্ট প্রজেক্ট, 4 লেন করে দিতেছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো মিজোরাম থেকে আসবে, শেরপুর দিয়ে ঢুকবে, বের হয়ে যাবে 4 লেন হিলি দিয়ে ইন্ডিয়া। এটা হলো একটা। সেকেন্ডটা হলো সিলেট থেকে ঢাকা পর্যন্ত আসবে। ঢাকা মানে ঢাকা পর্যন্ত এসে এরপর তো বোধহয় যমুনা ব্রিজ দিয়া, পদ্মা ব্রিজ দিয়া যশোরে ঢুকে যাবে। এই দুটো জায়গা দিয়ে তারা করিডোর প্রজেক্ট করেছিল। দুর্ভাগ্যবশত, আচ্ছা চিনবেন কি করে? চিনবেন আর একটা ক্রাইটেরিয়া বলে দিই। এই প্রজেক্টটার নাম হলো সাসেক, কিছু একটা গাল ভরা নাম আছে, দেখে নেবেন আপনারা বা আমি লিখে দিব। এই সাসেক প্রজেক্ট, এটা এই প্রজেক্টের মধ্যে কিন্তু ইন্ডিয়াও আছে। এটা হলো সাব রিজিয়নাল একটা প্রজেক্ট। মান করার কথা দেখেন, এই প্রজেক্টটা হাসিনা পড়ার পরে বন্ধ হয়ে গেছে। আগে এটা নিয়ে ব্যাপকভাবে জাপানিজ এম্বাসি আমাদের বণিকবাদ থেকে টেকা দিয়ে, ঘুষ দিয়ে তার পক্ষে ক্যাম্পেইন করেছে, এবং ততোধিক উচ্চস্বরে আমি এর পাল্টা ক্যাম্পেইন করেছিলাম। এর ভিতরে ঘটনা কি তা পরিষ্কার করেছিলাম, এবং তারপরে ওটা চেপে যায়, এবং স্বভাবত ইউনিসেফ হিসেবে বিরুদ্ধে ঢুকতে চায় না। এখন আরেকবার শুরু হয়েছে, এবার হয়েছে ঢাকা সিলেটের করিডোরটা নিয়ে। এইটা এবার ছাপা হয়েছে আজকের পত্রিকায়। সেখানে পরিষ্কার করে বলতেছে ওই প্রজেক্টটাই ভুল ছিল, ডিজাইনে ভুল আছে। সেগুলো যার নামে যাক, মূল কথা হলো ইন্ডিয়াকে করিডোর দেওয়ার কোনো প্রজেক্ট এই আমলে চলতে পারে না। পরিষ্কার করে বলতেছে, এটা তারেক সরকারকে, তারেক সাহেবকে পরিষ্কার করে কানের মধ্যে ঢুকাইতে হবে। ইন্ডিয়াকে করিডোর দেওয়ার কোনো প্রজেক্ট তারেক সরকার করতে পারে না। ফলে জাপানিজদের কি লস হয়েছে, কি হয়েছে, উই ডোন্ট কেয়ার, আমাদের কিছু করার নেই। আপনারা একটা ইন্ডিয়ান দালাল সরকারের সাথে আঁতাত করে এগুলো প্রজেক্ট ঢুকাইছেন, এবং সে কালে এমন কোনো প্রজেক্ট নাই যেটাতে আপনারা হাসিনাকে ঘুষ না দিয়ে এগুলো করতেছেন। আপনার মেট্রো রেলের প্রজেক্টটা ডাবল এটা খরচ বানাই দিচ্ছেন, প্রথমে যে অফার দিয়েছেন তার ডাবল। এখন আমি বলেছি এটা যদি 125 টাকার নেয়, উত্তরে দিয়াবাড়ি থেকে যদি মতিঝিল যেতে 125 টাকা বোধ হয় এখন ভাড়া, অ্যাকচুয়াল কস্ট এর ডাবল। তো এই টাকাটা কবে উঠে আসবে? এটা গলায় লটকাই দিছে, আর বাকি টাকাটা ঘুষ নিয়েছে আমাদের প্রধানমন্ত্রী। সো এই ধরনের প্রজেক্ট ঢুকাচ্ছে আমাদের গলার মধ্যে ঘুষ দিয়ে। আমরা এই দায় আর চলতে দিতে পারি না। এটা যদি করে তাহলে তারেক সরকার বা তারেক জিয়া নিজে ব্যক্তিগতভাবে ইন্ডিয়াকে করিডোর দেওয়ার চক্রের মধ্যে ঢুকবে। চক্রের মধ্যে ঢুকার অর্থ কি হবে এটা বলার অপেক্ষা রাখে না। আমি বারে বারে বলেছি, আপনি চীন গেছেন, আপনি যদি 2 তাল করেন সকল ভারসাম্যের নামে, একটু ইন্ডিয়াকেও পাশে রাখি, একটু আমেরিকাকেও পাশে রাখি, ইউ আর গন। আপনি ক্ষমতাও থাকতে পারবেন না, বাংলাদেশের অর্থনীতি ঠিক করতে পারবেন না, বা উল্টাটা অর্থনীতি ঠিক করতে পারবেন না, এই জন্য ক্ষমতা থাকতে পারবেন না। আর নীতিগতভাবে রাজনৈতিক কারণে আমরা ইন্ডিয়াকে কোনো ধরনের করিডোর প্রকল্প দেওয়ার পক্ষে থাকতেই পারি না। এবং আপনি তারেক জিয়া ইন্ডিয়াকে করিডোর দেওয়ার কোনো আলাপের ভিতরে ঢুকতে পারেন না। এই খবরটার একটা মজার তামসার দিক দেখছি আমি। দেখা করেছি 1 তারিখে প্রায় 5টা, খলিল সাহেব, অর্থমন্ত্রী সাহেব সহ আমাদের পরিবহন অন্তত প্রতিমন্ত্রী তো ছিল অমিত শাহ, এমন সব উচ্চ মার্গের মন্ত্রী উপদেষ্টা নিয়ে তারেক সাহেব মিটিংটা করছে। এই মিটিং এর খবর কোনো মেইনস্ট্রিম পত্রিকায় নাই, কিন্তু যেসব হাসিনা আমলের কুতুব সাংবাদিক ছিল, যারা নিজেই মনে করে আমি তো একটা সাংঘাতিক কিছু,
আর অ্যাকচুয়ালি জাপান জানে জাপান ঢাকায় আসলেই সবার আগে এই সাংবাদিকগুলোর সাথে যোগাযোগ করে, ফলে বুঝতে পারেন কিছু পয়সা না দিলে তারা তো রিপোর্ট করবে না। এরা সবাই পার্সোনালি ফেসবুকে রিপোর্ট করছে, অথচ আপনার পত্রিকা করে নাই। সবাই রিপোর্টটা করছে 3 তারিখে। যেগুলা গুড়াগাড়া, ওই যে বলছি যে আমরা যেটা সোশ্যাল মিডিয়ার পত্রিকা বলি, ওই টাইপের পত্রিকাগুলো 1 তারিখে ছাপছে। আর যেগুলো বিএনপি টিভি, ওরা একটা রিপোর্ট ছাপছে, বাংলা ভিশন যেমন ধরেন। কিন্তু কেই মেইন স্ট্রিমের কোনো পত্রিকা রিপোর্ট ছাপ না। 3 তারিখে একটা রিপোর্ট ছাপছে ডেইলি স্টার। কিন্তু ওই যে বললাম, বড় বড় নাম করা জার্নালিস্ট তারা নিজের পার্সোনাল ফেসবুকে এটা রিপোর্ট দিচ্ছে, এটার স্ট্যাটাস দিচ্ছে। কেন এটা? কারণ জাপানে এসছে আবার সাংবাদিক, ওই যে সাংবাদিক ধরেছে, আগের বার করছিল বোরিং বার্তা, এবার আসছে পাখিগুলা। বটম লাইন হচ্ছে ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্কের জানলা ওপেন করা যাবে না। জাপান নিজে এগুলোর চক্রের ভিতরে ঢুকছে, এর দায় দায়িত্ব জাপানের। তাহলে ব্রডলি বলতে গেলে তারেক জিয়ার পজিশন কি হবে এখন? তারেক জিয়ার সোজা পজিশন হবে, আপনি কি কারণে কাকে কি ঘুষ দিয়ে কি প্রজেক্ট নিচ্ছেন, উই ডোন্ট নো। আপনাদেরকে এখন যেটা করতে হবে, এটা ক্লোজ করেন। প্রথম কথা, করিডোর বলে কোনো কিছু হবে না, এটাকে পুরোটাকে চেঞ্জ করেন। চেঞ্জ করে বাংলাদেশের নিজেদের আভ্যন্তরীণ কোনো একটা প্রজেক্ট হিসেবে প্রেজেন্ট করেন, এটা হচ্ছে মূল কথা। তার জন্য যা যা ভিতরে চেঞ্জ করতে হবে চেঞ্জ করেন, তার জন্য কি কি প্রজেক্ট মূল্য কমাইতে হবে করেন, কিন্তু আগেকার কোনো দায় দায়িত্ব এই সরকার নেবে না। আপনাদের যদি কিছু লস হয়, এটা আপনাদের খেদমত, আপনাদের চামচামির লস, এর দায়িত্ব তো আমরা নেব না। আপনাদের ইন্দো প্যাসিফিক মারাইতে যাওয়ার দায় দায়িত্ব বাংলাদেশে এখনকার সরকার নেবে না। এই কথাটা তারেক জিয়াকে পরিষ্কার করে কানের মধ্যে ঢুকাতে হবে। আমরা কোনো ইন্ডিয়ানদের এজেন্ডা, ইন্ডিয়ানদের স্বার্থে বাংলাদেশ বিক্রি, হাসিনার পকেটে টাকা ঢোকানোর দায়, এই থেকে সাবধান করে দিচ্ছে তারেক জিয়াকে। তার কোনো মন্ত্রী বা উনি নিজে বা কোনো সাংবাদিকের চক্রে পড়ে। সড়ক প্রতিমন্ত্রী অমিত যশোরের, আমাদের তরিকুল্লার ছেলে, উনি দেখে বিরাট স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে নিজে। কেন? পরিবহন করেন, বিরাট প্রজেক্ট, বড় পয়সা আসবে, বুঝে শুনে কাজ করেন। এমন কাজ করেন না যে মন্ত্রিত্ব তো মন্ত্রিত্ব, আর বহু কিছু হারাবেন আপনি। ওকে, তাহলে তলের কথাটা হলো কি, এই সাসেক সম্পর্কে সাবধান। তারেক সরকার, তারেক জিয়া এই সাসেক প্রজেক্টের এক্সটেনশন করতে পারে না, পারবে না। যদি করে, এটা তাকে বুঝতে হবে তার ক্ষমতাচ্যুতির সময় হয়ে গেছে, উনি টিকতেই পারবে না ক্ষমতায়। বাংলাদেশ কোনোভাবেই আর কোনো ধরনের করিডোর, ইন্ডিয়ান করিডোরের আলাপের ভিতরে ঢুকবে না। এটা জনস্বার্থ নয় বাংলাদেশের। এই কথা মনে করে আমার জাপান সম্পর্কে যা বলার আশা করি বলছি, খেয়াল রাখবেন। এই যে চিনবেন কি করে এই শব্দটা সাসেক আছে কিনা। হাসিনা আমলে কোনো প্রজেক্ট যেগুলো স্টপ হয়ে গেছে সেগুলোকে বাড়ানোর কোনো আলাপ হচ্ছে কিনা, এটা জাপানিজদের গলার কাটা, উই ডোন্ট কেয়ার। এটার দায় আমাদের নেওয়ার কোনো কারণ নেই। যারা হাসিনার সাথে খাতির করে প্রজেক্ট ঘুষ দিয়ে গোছাই দিয়ে যা কিছু করছে, এর ফেলিওরের দায় দায়িত্ব তাদের। এই কথাগুলো যেন আমাদের সরকার জাপানকে প্রতিনিধিদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেয়। থ্যাংক ইউ।